আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব এক্সক্লুসিভ ব্রেকিং বিষয়গুলো। অবশেষে প্রকাশ পেল জিয়াউল চালাত পতিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আরও কি কি বিষয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানতে পারবেন। এরপর জানিয়ে দিব শত চেষ্টা করেও বাঁচানো গেল না সে মাগুরার শিশুটি। ধর্ষণের শিকার সেই শিশুটি অবশেষে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষণের বিচার হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে উপদেষ্টা আসিফ নজরুল। সে সাথে বিষয়টি নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি এই বিষয়টি দেখেছেন এবং দ্রুত বিচারের নির্দেশ দেন। এবং সবশেষে তুলে ধরব মির্জা আব্বাসের হুঁশিয়ারি, অন্যের অপকর্মের দায় বিএনপির ওপর চাপানো হয়। আরও কি কি সংস্কারের বিষয় তুলে ধরলেন তা জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শহীদুল জিয়াউল চালাত পতিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি একেএম শহীদুল হক ও টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক প্রধান জিয়াউল আহসানের কথায় চলত পতিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কাজ। তাদের কাজে বাধা দেওয়ায় তখনকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সচিবকে পরিবর্তন করারও তথ্য পাওয়া গেছে। আইজিপি শহীদুল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয় গড়ে তুলেছিলেন নিজের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন বাণিজ্যের সিন্ডিকেট হিসেবে। সেই সিন্ডিকেটের সদস্য ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস হারুন রশিদ বিশ্বাস। ইসরায়েল থেকে আরিফাতার যন্ত্রসহ নানা সরঞ্জাম কিনতে হাজার কোটি টাকা বরাদ্দ আটকে দেওয়ার কাল হয়েছিল তৎকালীন এক স্বরাষ্ট্র সচিবের। শহীদুল ও এই জিয়াউল ও হারুনের কথা না শোনায় ওই স্বরাষ্ট্র সচিবের মেয়াদকাল ছিল মাত্র 9 মাস। স্বরাষ্ট্র সচিব কে হবেন তাও নির্ধারণ করে দিতেন জিয়াউল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। দীর্ঘদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পদে দায়িত্ব পালনকারী এক কর্মকর্তা জানান, 2017 সালে আইজিপি ছিলেন একেএম শহীদুল হক আর এনটিএমসির প্রধান ছিলেন জিয়াউল আহসান। একই সময়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস ছিলেন হারুন রশিদ বিশ্বাস আর র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ। বেনজির আহমেদও ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভার বিস্তার করতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হলেও তারও ছিলেন হর্তাকর্তা। সাবেক প্রধানমন্ত্রী শৈলজা হাসিনার সঙ্গে এই সিন্ডিকেট যোগাযোগ থাকায় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের তাদের সীমাহীন করে চলাতেন। কোনো কর্মকর্তার ব্যত্যয় ঘটলে বেশি দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে টিকে থাকতে পারতেন না। 2017 সালে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। সচিব হওয়ার পর পুলিশ ও র্যাবের অন্যায্য চাওয়ার প্রতি নজর দেন তিনি। যোগদানের কিছুদিন পর পুলিশ ও র্যাবের কেনাকাটার জন্য 500 কোটি টাকা প্রস্তাব চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ওই সময় সচিবের কাছে মনে হয় এই কেনাকাটা 200 কোটি টাকা দিয়েই সম্ভব, ফলে বেঁকে বসে ওই ফাইলের স্বাক্ষর করেননি তিনি। কাছাকাছি সময়ে এনটিএমসির তৎকালীন প্রধান জেনারেল ব্রিগেডিয়ার জিয়াউল হাসান, যিনি যন্ত্রপাতি কিনতে 1000 কোটি টাকা প্রস্তাব নিয়ে যান, যার মধ্যে ইসরায়েলে আরিপাতার যন্ত্র কেনার প্রস্তাবও ছিল বলে জানা গেছে। ওই প্রস্তাব আটকে দেন ডক্টর কামাল উদ্দিন আহমেদ। ইসরায়েলে আরিপাতার যন্ত্র কেনার বিষয়ে 2022 সালের শেষের দিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমে হাজারে এক রিপোর্টে বলা হয়, সাইপ্রাসে নিবন্ধিত ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের এনটিএমসি নজরদারি প্রযুক্তি কিনছে। নজরদারি প্রযুক্তি কেনার বিষয়টি নিয়ে বাংলাদেশেও কিন্তু ব্যাপক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল। কিভাবে সরকার তাদের কাছ থেকে আরিপাতার যন্ত্র কিনছে, এ সকল বিষয় যখন ঠেকিয়ে দেয় তাকে বরখাস্ত করে অন্যজনকে বসিয়ে তারপর কিন্তু এগুলো সব বাস্তবায়ন করা হয়। সবচেয়ে এই বিষয়ে এবার সেই জিয়াউলকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এখানের মধ্যে বেনজির আছেন এবং এই জিয়াউল হাসান আছেন। এখন দেখা যাক এই জিয়াউল তো অলরেডি গ্রেফতার আছেন, তার বিরুদ্ধে আরও কি অ্যাকশনে যায় এবং তাদের বিচার কার্য কবে হয় তাই দেখার বিষয়। এবার তুলে ধরতে যাচ্ছি মাগুরায় সেই আসিয়া ধর্ষণ হওয়ার পর তাকে অনেক চেষ্টার পরেও রক্ষা করা যায়নি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে সেই আসিয়া রেখে গেছে বিচারের দৃষ্টান্ত। যদি তার বিচার না হয় তিনি কিন্তু অভিযোগ আমাদের উপরেও ছেড়ে দিবেন। এই সমগ্র বাংলাদেশ দায়ী থাকবে। আসিয়া ধর্ষণ ও হত্যার মামলার বিচার 7 দিনের মধ্যে শুরু হবে বলেও বার্তা দিয়েছেন আইন উপদেষ্টা। তবে আসলে কি 7 দিনের মধ্যে বিচার শুরু হবে, এই মূল প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে সারা বাংলাদেশে। বিষয়টিকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন। শিশু আসিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, সারা বাংলাদেশে শোক প্রকাশ করছে। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন। এদিকে না ফেরার দেশে চলে যাওয়ার পর এবার প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা 7 দিনের মধ্যে মাগুরার শিশু বিচারের যেই বিচারটা সেটা দ্রুততমের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শিশুটির ময়না তদন্ত আজই করা হবে, ডিএনএ নমুনাও নেওয়া হবে এবং হয়েছে। আজকেই মরদেহ হেলিকপ্টার যোগে নেওয়া হবে, 7 দিনের মধ্যে বিচার শুরু হবে। তিনি বলেন, দ্রুত বিচার শেষ হবে, আশা করি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এ সময়ে নতুন আইনে শিশু নির্যাতন বা শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে জানিয়ে আসিফ নজরুল বলেন, আগামী রবিবার অথবা সোমবারে আইনের কাজ শুরু হবে। তিনি বলেন, সরকারের কোনো কালক্ষেপণ করেনি, দ্রুত সবাইকে গ্রেফতার করেছে, জিজ্ঞাসাবাদ করেছে। 164-এও জবানবন্দি নেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনায় আন্দোলনের নামে কেউ ভিন্ন কিছু করতে চাইলেও তাদেরও কিন্তু রক্ষা করা হবে না। এর আগে দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আমাদের সেই আসিয়া এবং ধর্ষণের শিকার হন তিনি। তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা বলতেও খুবই লোমহর্ষক ঘটনা। কীভাবে তার গলায় ছুরি ব্লেড দিয়ে, ধারালো ব্লেড দিয়ে কাটা হয়েছে এবং আরও কিছু বিষয় ঘটানো হয়েছে, তার নাই বললাম, আপনারা সকলেই জানেন। নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে এবং তার বিচারের দাবিতে অবশেষে যে সর্বশেষ একটি বার্তা এসেছে, অর্থাৎ তার বোনের শ্বশুরবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কিন্তু জনতা। এই বিষয়গুলো যখন বেরিয়ে আসতে শুরু করছে, এখন দেখা যাক এই আসিয়া কবে নাগাদ বিচার পায়, সেই বিষয়টি আমরা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, এবার মির্জা আব্বাস, বিএনপির এই নেতা, তিনি যে তথ্য দিলেন অন্যের অপকর্মের দায় বিএনপির ওপর চাপানো হয়, এমন দাবি করেছেন এই মির্জা আব্বাস। অন্যের অপকর্ম, চাঁদাবাজি আর দুষ্কৃতের বা দুষ্কর্মের দায় বিএনপির ওপর চাপানো হয় বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে, জনপ্রিয়তা নেই এমন দল যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়, তারা ভোট বা নির্বাচনকে ভয় পায়। যতই ভোট সময় আসে একটি পক্ষ ততই টাল বাহানা করছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের মতো কেউ দেশকে নিজেদের তালুকদারি বা তালুকদারি ভাবছে বলেও কর্মশালায় বিএনপির এই নেতা মন্তব্য করেন। এ সময় রাজনৈতিক নেতাদের অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। শুধু তিনি তাই নয়, তিনি আরও যে তথ্য দিয়েছেন, তিনি বলেছেন পাকিস্তান সৃষ্ট লগ্ন থেকে তারা বিরোধিতাই করে গেল, দেশপ্রেমের লেশামাত্র তাদের নেই, এমন তথ্য দেন তিনি। সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না বলে জামায়াতের শীর্ষ নেতারা যে কথা বলে আসছেন তার কড়া সমালোচনা করেছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আব্বাস। তিনি বলেন, কিছু লোভী রাজনৈতিক আছেন, কিছু লোভী রাজনৈতিক দলও আছে যারা শুধু বিরোধীদের জন্যই বিরোধিতা করে। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির স্বপ্ন থেকেই কিন্তু তারা বিরোধিতা করে আসছে। ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করতে গেল তারা, দেশপ্রেমের লেশমাত্রা তাদের মধ্যে নেই, এমনভাবে তথ্য দিয়ে তারা সমালোচনা করেন। এবং তিনি আরও তথ্য দিয়ে বলেন, আমাদের তো আপত্তির কিছু নেই, দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয় আপত্তির কি আছে, ভোটে আসেন, ভোটকে ভয় পান কেন, নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আরে ভাই, 17 বছরে বহু নেতার ফাঁসি হয়েছে, 17 বছরে বহু নেতা গুম হয়েছে, বহু নেতা খুন হয়েছে। এই 17 বছরে এই মঞ্চে যারা আছেন, মা বোন সহ কম বেশি বহু লোক জেল খেটেছেন। এইটা কি খামাখা করছে আমরা? বিএনপির নেতা মির্জা আব্বাস বলেন, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে ভোটের সময় যখন এলো তখন বলেন এটা না করলে ভোট হবে না, ওটা না করলে ভোট হবে না। কেন রে ভাই? তিনি বলেন, আজকে যারাই লম্বা কথা বলছেন বুকে হাত দিয়ে বলেন, জুলাই আগস্টের আন্দোলনে আপনাদের কয়জন নেতা শহীদ বরণ করেছেন, এমন বার্তা কিন্তু দেন। বিএনপির 442 নেতাকর্মী শহীদ হয়েছেন বলে দাবি করেন এই মির্জা আব্বাস।